প্রিয় শিক্ষার্থীরা, অর্থের মূল্যের কথা নিশ্চয়ই আমাদের জানা আছে। অর্থের মূল্য বলতে আমরা কি বুঝি? একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী বা সেবাকর্ম ক্রয় করা যায় তাকে বলা হয় অর্থের মূল্য। অর্থাৎ অর্থের যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতাকে বলা হয় অর্থের মূল্য। এই অর্থের মূল্যের সাথে আবার রয়েছে দাম স্তরের সম্পর্ক। কিরূপ সম্পর্ক? বিপরীত সম্পর্ক। অর্থাৎ দাম স্তর কমলে অর্থের মূল্য বাড়ে বা দাম স্তর বেড়ে গেলে অর্থের মূল্য কমে যায়। আবার দাম স্তরের সাথে অর্থের যোগানের এক ধরনের সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কী ধরনের? সম্পর্কটা সমমুখী সম্পর্ক। অর্থাৎ অর্থের যোগান বাড়লে দাম স্তর বেড়ে যায়, অর্থের যোগান কমে গেলে দাম স্তর কমে যায়। অর্থাৎ আমরা দেখলাম যে অর্থের যোগানের সাথে দাম স্তরের সমমুখী সম্পর্ক এবং দাম স্তরের সাথে অর্থের যে মূল্য আছে সেই মূল্যের একটা বিপরীত সম্পর্ক রয়েছে। এরূপ সম্পর্ক নির্ণয় করতে গিয়ে আমাদের জানতে হয় যে আরভিং ফিশারের কোয়ান্টিটি থিওরি অফ মানি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই আরভিং ফিশারের কোয়ান্টিটি থিওরি অফ মানি পড়ব। এই অনলাইন পর্বের ক্লাসে তোমাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অর্থনীতি বিভাগে সম্মান স্নাতক শ্রেণীতে যারা প্রথম বর্ষে অধ্যয়নরত তাদেরকে আজকের এই অনলাইন পর্বে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো ইতিপূর্বে 9টি ক্লাস গ্রহণ করা হয়েছে। আজকে 10ম ক্লাস, বক্তৃতা 10। এই বক্তৃতা 10-এ তোমাদের প্রথম বর্ষের মৌলিক সামষ্টিক অর্থনীতি কোর্সের 6ষ্ঠ অধ্যায় অর্থ ও আর্থিক নীতি এই অধ্যায়ের একটি তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব, যেটার কথা আগেই আমরা উল্লেখ করেছি। তত্ত্বটি হলো কোয়ান্টিটি থিওরি অফ মানি, অর্থের পরিমাণ তত্ত্ব। এটিকে আবার ভিন্ন নামেও বলা হয়ে থাকে অর্থের নগদ লেনদেন ভাষ্য। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আস্তে আস্তে যাই যে আমাদের এই তত্ত্ব বা থিওরিতে দ্বারা আমরা কি বুঝি, আরভিং ফিশার আমাদের এই তত্ত্বের সাহায্যে কি বোঝানোর চেষ্টা করেছে। তো প্রথমেই আমরা তত্ত্বের মূল বক্তব্য আমরা জানব, তারপরে আমরা আরভিং ফিশারের একটি প্রাথমিক সমীকরণ, তারপরে সংশোধিত সমীকরণ দেখব, বোঝার চেষ্টা করব। তারপরে আমরা একটি উদাহরণ নেব, নিউমেরিক্যাল উদাহরণ। সেই উদাহরণের সাহায্যে আমরা তত্ত্বটিকে বুঝব। এরপর আমরা চিত্র এবং সমালোচনামূলক মূল্যের সাহায্যে সর্বশেষ একটি কনক্লুশন বা উপসংহারে আমরা যাব। তো শিক্ষার্থীরা, আস্তে আস্তে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শুরুতেই বলছিলাম যে অর্থের পরিমাণ তত্ত্বে 3টি চলকের সাথে সম্পর্ক নির্ণয় করেছে। তার একটি চলক হচ্ছে অর্থের যোগান, আরেকটি চলক হচ্ছে দাম স্তর, অন্য আরেকটি চলক হচ্ছে অর্থের মূল্য। এই 3টির সাথে একটি সম্পর্ক রয়েছে। সম্পর্কটি কি? অর্থের যোগান বাড়লে দাম স্তর বাড়ে। কিভাবে বাড়ে? সমহারে বা সমানুপাতিকভাবে বাড়ে। অর্থের যোগান বাড়লে দাম স্তর সমানুপাতিকভাবে বাড়ে। এই দাম স্তর বাড়লে অর্থের নিজস্ব মূল্য আবার কি হয়? সমানুপাতিকভাবে কমে আসে। ঠিক আছে? আরভিং ফিশার এই কথাটি 1911 সালে তার গ্রন্থ দ্য পারচেজিং পাওয়ার অফ মানিতে বলেছেন যে অর্থের যোগান বাড়লে দাম স্তর বাড়ে সমানুপাতিকভাবে, এবং সে দাম স্তর বাড়লে আবার সমানুপাতিকভাবে অর্থের নিজস্ব মূল্য কমে আসে। ঠিক আছে? তাহলে যে তত্ত্বে আরভিং ফিশার এই 3টি চলকের মধ্যে সম্পর্কের কথা আলোচনা করলেন, সেই তত্ত্বটাকেই বলা হয় কোয়ান্টিটি থিওরি অফ মানি, বাংলায় বলতে হয় অর্থের পরিমাণ তত্ত্ব। ঠিক আছে শিক্ষার্থীরা? এবং এই 3টা চলকের মধ্যে কিভাবে সম্পর্কটা নিহিত সেটা আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব।
আমরা একটু বোর্ডে যাই। বোর্ডে গিয়ে আমরা দেখব যে ফিশারির সমীকরণে এখানে আমাদের আছে পিটি ইজ ইকুয়াল টু এমভি, অর্থের চাহিদা এবং যোগানের মধ্যে একটি সমতা বা অভেদ। পি মানে প্রাইস লেভেল, দাম স্তর, টি হচ্ছে ট্রানজ্যাকশনাল ডিমান্ড, লেনদেনযোগ্য দ্রব্য এবং সেবা। ঠিক আছে, অর্থাৎ লেনদেনযোগ্য দ্রব্য এবং সেবা নির্দেশ করতেছে টি। এটাকে দাম স্তর দ্বারা গুণ করলে আমরা পাবো অর্থের চাহিদা। ডান দিকে আছে এমভি। এম হচ্ছে মানি সাপ্লাই, অর্থের পরিমাণ, আর ভি হচ্ছে ভ্যালোসিটি অফ মানি, অর্থের প্রচলন গতি। অর্থাৎ অর্থটা যে হাত বদলের হার, সেই হাত বদলের হারটাই হচ্ছে ভ্যালোসিটি অফ মানি। তাহলে এমভিটা হচ্ছে টোটাল অর্থের যোগান আর পিটিটা হচ্ছে অর্থের চাহিদা। দুটির মধ্যে একটি অভেদ সম্পর্ক আছে আমরা দেখতে পাচ্ছি ফিশারির সমীকরণে। এখানে যদি আমরা পিটাকে বাম দিকে রাখি তাহলে সেটা সমান আসে এমভি বাই টি। এমভি বাই টি। এখানে যদি আমরা ভিটাকে স্থির ধরি, ভ্যালোসিটি অফ মানি এবং লেনদেনযোগ্য দ্রব্য এবং সেবা, সেটাকেও যদি স্থির ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এম অর্থাৎ অর্থের যোগান যদি বাড়ে তাহলে দাম স্তর বেড়ে যায়। ঠিক আছে শিক্ষার্থীরা, অর্থের যোগান যদি বাড়ে তাহলে দাম স্তর বেড়ে যায়। এখন দাম স্তর বাড়লে অর্থের মূল্যে আমরা দেখতে পাচ্ছি যে দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে যায়, কারণ অর্থের মূল্যের যে সমীকরণ ভিএম, সেটা হচ্ছে ভিএম ইজ ইকুয়াল টু 1/পি। পিটা ভগ্নাংশের নিচে বা হরে থাকায় এটার মান যত বাড়বে ততই অর্থের মূল্য কমে যাবে। এক ধরনের বিপরীত সম্পর্ক নিহিত আছে। তাহলে দেখা যাচ্ছে যে যখন অর্থের যোগান বাড়তেছে দাম স্তর বাড়তেছে, এবং দাম স্তর বাড়ার সাথে সাথে অর্থের মূল্য কমে যাচ্ছে। ঠিক আছে, এই বাড়া কমার সাথে এক ধরনের আনুপাতিক সম্পর্ক রয়েছে। সেটা কি, যে অর্থের পরিমাণ যে হারে বাড়ে দাম স্তরও সেই হারে বাড়ে। দাম স্তর যেই হারে বাড়ে অর্থের মূল্য আবার সেই হারে কমে যায়। অর্থাৎ এরকম যদি আমরা বলি যে অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে দাম স্তরও দ্বিগুণ হবে এবং অর্থের মূল্য হয়ে যাবে সেই ক্ষেত্রে কমে অর্ধেক। এভাবে আমরা ফিশারের সমীকরণটাকে ব্যাখ্যা করতে পারি। তো এভাবে সরল ফিশারের সমীকরণ ব্যাখ্যা করা হয়েছে। আদতে আমরা দেখি যে অর্থ শুধু বিহিত মুদ্রা হিসেবেই কাজ করে না, অর্থ শুধু কি বলে কাগজি টাকা বা ধাতব মুদ্রা হিসেবেই কাজ করে না। ব্যাংকের এক ধরনের ঋণ সৃষ্টির ক্ষমতা থাকে। ঠিক আছে, ব্যাংক সৃষ্ট অর্থ বলা হয় বা ঋণপত্র বলা হয়, সেটাকেও অর্থের যোগান হিসেবে গণ্য করা যায়। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা অর্থের যোগান হতে জানি যে অর্থ শুধু কাগজি মুদ্রা বা ধাতব মুদ্রা নয়, এটা একই সাথে আমরা যে ব্যাংকে অর্থ রাখি, যে ডিপোজিট, সেগুলো অর্থের যোগান হিসেবে গণ্য হয়ে থাকে। সেই বিষয়টাই বিবেচনায় নিয়ে ফিশারীয় সংশোধিত সমীকরণে নিয়ে আসা হয়েছে এম প্রাইম এবং ভি প্রাইম। তোমরা সমীকরণ একটু খেয়াল করো, আগের সমীকরণের তুলনায় এখানে নতুন দুটি উপাদান এসেছে, একটি হচ্ছে এম প্রাইম আর একটি হচ্ছে ভি প্রাইম। অর্থাৎ অর্থের যোগানের সাথে নতুন দুটি উপাদানের গুণ হয়েছে, একটি হচ্ছে এম প্রাইম আর একটি হচ্ছে ভি প্রাইম। এম প্রাইম হচ্ছে ব্যাংক সৃষ্ট অর্থ বা ঋণপত্র, আর ভি প্রাইম হচ্ছে ওই ব্যাংক সৃষ্ট অর্থ বা ঋণপত্রের প্রচলন গতি। ঠিক আছে, তাহলে অর্থের যোগান হচ্ছে অর্থ পরিমাণ এবং তার প্রচলন গতি, এবং সেই সাথে ব্যাংক সৃষ্ট অর্থ এবং তার প্রচলন গতি, এই চারটা জিনিসের সমন্বয় হচ্ছে অর্থের যোগান। এবং প্রাথমিকভাবে অর্থের চাহিদা ছিল যা, তাই
পিটি। পি তো আমরা জানি প্রাইস লেভেল, এবং টি হচ্ছে লেনদেনযোগ্য দ্রব্য এবং সেবা। পিটাকে যদি দাম স্তরটাকে যদি আমরা বাম দিকে রাখি, এরকম একটি সমীকরণ আমরা পাব। ঠিক আছে শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে যদি আমরা আগের মতোই, অর্থাৎ ভ্যালোসিটি অফ মানি ভি, অর্থের প্রচলন গতি ভি প্রাইম, ব্যাংক সৃষ্ট ঋণের প্রচলন গতি এবং লেনদেনযোগ্য দ্রব্য এবং সেবা, এই তিনটি উপাদান যদি আমরা স্থির রাখি, তাহলে আমরা দেখতে পাবো এম এবং এম প্রাইম, অর্থের যোগান এবং ব্যাংক সৃষ্ট ঋণ দুইটা মিলেই যে অর্থটা হচ্ছে, সেটার পরিমাণ যদি বাড়ে তাহলে দাম স্তর বাড়বে, যদি কমে তাহলে দাম স্তর কমে যাবে। অর্থাৎ প্রাথমিক সমীকরণ, ফিশারের সমীকরণ এবং সংসদীয় সমীকরণ উভয়টার থেকে আমরা দেখলাম যে অর্থের পরিমাণ যদি বাড়ে তাহলে দাম স্তর সমানুপাতিকভাবে বাড়বে, এবং অর্থের পরিমাণ বা যোগান যদি কমে তাহলে দাম স্তর সমানুপাতিকভাবে কমবে। একই সাথে অর্থের মূল্য বিপরীত ক্রমে পরিবর্তিত হবে, অর্থাৎ দাম স্তর যদি বাড়ে তাহলে অর্থের মূল্য কমে যাবে, এবং দাম স্তর যদি কমে তাহলে অর্থের মূল্য বেড়ে যাবে। বিষয়টাকে আমরা আরও স্পষ্টভাবে বোঝার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য একটি উদাহরণ নেব। উদাহরণে আমরা নিয়েছি এম অর্থের যোগান 100, ভ্যালোসিটি অফ মানি অর্থের প্রচলন গতি 3, এম প্রাইম যেটা ব্যাংক সৃষ্ট ঋণ সেটা 50, ভি প্রাইম ব্যাংক সৃষ্ট ঋণের প্রচলন গতি সেটা হচ্ছে 2 বা 2, এবং টি নিয়েছি লেনদেনযোগ্য দ্রব্য এবং সেবা 20 বা 20। এই 5টি তথ্য যদি আমরা সূত্রে বসাই তাহলে আমরা মান পাই হচ্ছে 20 বা 20। ঠিক আছে শিক্ষার্থীরা, দাম স্তর পাই আমরা 20 বা 20। এখন যদি আমরা এটাকে অর্থের মূল্যে নিয়ে যাই তাহলে আমরা দেখব যে অর্থের মূল্য পাওয়া যায়। আমরা জানি অর্থের মূল্যের সমীকরণ হচ্ছে 1/p, অর্থাৎ 1/20। অর্থের মূল্য হচ্ছে 1/20, অর্থাৎ আমরা কাল্পনিকভাবে কিছু তথ্য নিলাম এবং সংশ্লিষ্ট তথ্যগুলো সূত্রে বসিয়ে দাম স্তর একটি পেলাম, এবং সেই দাম স্তর অর্থের মূল্যের সমীকরণে বসিয়ে অর্থের মূল্য আমরা পেলাম। এবার আমরা যদি অন্যান্য উপাদানগুলোকে স্থির রেখে এম এবং এম প্রাইমকে যদি দ্বিগুণ করি তাহলে কি ফলাফল আসতে পারে? এমটা আমাদের ছিল 100, সেটা যদি দ্বিগুণ করি সেটা আসবে 200। এম প্রাইম ছিল 50, সেটা যদি আমরা দ্বিগুণ করি সেটা আসবে 100। অন্যান্য উপাদানগুলো যদি স্থির থেকে আমরা যদি এই মানগুলা আমাদের সমীকরণে, পির সমীকরণে বসাই তাহলে আমরা মান পাই 40 বা 40। শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছি যে পূর্বে আমাদের পি বা দাম স্তর ছিল 20, এবার হয়ে গেল পি বা দাম স্তর 40, অর্থাৎ দ্বিগুণ। কী কারণে দ্বিগুণ হলো? কারণ এম এবং এম প্রাইম অর্থের যোগানের উপাদান দুটি দ্বিগুণ হয়েছে, এজন্য দাম স্তরও হয়ে গেছে দ্বিগুণ। অর্থাৎ আমরা যেটা পূর্বে জেনেছি ফিশারি বিনিময় সমীকরণ থেকে, যে অর্থের পরিমাণ যে হারে বাড়ে দাম স্তরও ঠিক একই হারে বাড়ে, সেটা আমরা সমীকরণ থেকে প্রমাণ পেলাম যে দাম স্তর ছিল 20, সেখান থেকে দাম স্তর হয়ে গেল 40। কী কারণে হলো? কারণ অর্থের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা দেখব যে অর্থের মূল্যের কি পরিবর্তন আসে। অর্থের মূল্য আমরা জানি যখন দাম স্তর ছিল 20 তখন অর্থের মূল্য ছিল 1/20। পরবর্তীতে যখন দাম স্তর 40 তখন অর্থের মূল্য হয়ে গেল 1/40, অর্থাৎ অর্থের মূল্য যেটা সেটা হয়ে গেল আগের তুলনায় অর্ধেক। ঠিক আছে, অর্থাৎ দাম স্তর দ্বিগুণ হয়ে গেল
কী কারণে? অর্থের যোগান দ্বিগুণ হয়ে গেল, আর দাম স্তর দ্বিগুণ হওয়ার জন্য অর্থের মূল্য হয়ে গেল অর্ধেক। অর্থাৎ আমরা ফিশারের সমীকরণের একটি প্রমাণ আমরা দেখলাম যে অর্থের পরিমাণ যে হারে বাড়ে দাম স্তর ঠিক একই হারে বাড়ে এবং অর্থের মূল্য ঠিক একই হারে হ্রাস পায়। ঠিক আছে শিক্ষার্থীরা, এই বিষয়টা আমরা একটি চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব। দুটি চিত্র নেওয়া হয়েছে উপর নিচে। উপরের চিত্রে আমরা লম্ব অক্ষে মূল্য স্তর এবং ভূমি অক্ষে অর্থের পরিমাণ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটি 45 ডিগ্রি লাইন, পি ইজ ইকুয়াল টু ফাংশন অফ এফ, অর্থাৎ দাম স্তর নির্ভর করছে অর্থের পরিমাণের উপর। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় আমরা এই এ বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে দাম স্তর হচ্ছে P0, অর্থের পরিমাণ হচ্ছে M0। ঠিক আছে শিক্ষার্থীরা, এই M0-তে অর্থের পরিমাণে অর্থের মূল্য হয়ে যাচ্ছে 1/P0, 1/P0। এবার অর্থের পরিমাণ যখন বেড়ে M0 থেকে M1 হয়, অর্থাৎ রেখার এ বিন্দু হতে বি বিন্দুতে যখন পরিবর্তিত হয় তখন অর্থের পরিমাণ বেড়ে হয় M1 এবং দাম স্তরও সমানুপাতিক বেড়ে হয় P1। ঠিক আছে শিক্ষার্থীরা, এই M1 অর্থের পরিমাণে আমরা নিচে যদি আসি তাহলে দেখব যে অর্থের মূল্য হয়ে যায় 1/P1। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অর্থের মূল্য কি হচ্ছে? কমে যাচ্ছে। কী জন্য কমে যাচ্ছে? কারণ অর্থের পরিমাণ যখন বেড়ে গেছে দাম স্তর বেড়ে গেছে। এই দাম স্তর বাড়ার জন্য অর্থের নিজস্ব মূল্য কমে গেছে। ঠিক আছে শিক্ষার্থীরা, অর্থাৎ আমরা ফিশারের সমীকরণের এক ধরনের প্রমাণ আমরা চিত্রের সাহায্যেও দেখতে পেলাম যে অর্থের পরিমাণ যখন বাড়ে দাম স্তরও সমানুপাতিকভাবে বাড়ে এবং দাম স্তর যখন বাড়ে একই অনুপাতে অর্থের নিজস্ব মূল্য কমে যায়। এভাবে আরভিং ফিশার তার কোয়ান্টিটি থিওরি অফ মানিতে অর্থের যোগানের সাথে দাম স্তর এবং অর্থের মূল্যর সম্পর্ক নির্ণয় করে তার তত্ত্ব ব্যাখ্যা করেছেন। এবার আমরা সমালোচনায় আসি। সমালোচনাতে এসে আমরা দেখব যে অন্যান্য জনরা যারা অর্থনীতি বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তারা বলেছেন এটি একটি তাৎপর্যহীন অভেদ। এই কোয়ান্টিটি থিওরি অফ মানি, এই অভেদটা অর্থাৎ পিটি ইজ ইকুয়াল টু এমভি, অর্থের চাহিদা এবং যোগানের যে সমতা, একটা তাৎপর্যহীন একটি অভেদ। কারণ এখানে শুধু অর্থের চাহিদা এবং যোগানের সমতা দেখানো হয়েছে। কী কারণে অর্থের চাহিদা যোগান সমান হয় বা অন্যান্য ব্যাখ্যা বিশ্লেষণ যুৎসইভাবে করা হয়নি। এজন্য অন্যান্য জনরা এটাকে একটি তাৎপর্যহীন অভেদ বলে গণ্য করেছেন। দ্বিতীয়ত, সমালোচনার ক্ষেত্রে বলা যায় অর্থের চাহিদার অপূর্ণ ব্যাখ্যা। ঠিক আছে, অর্থের চাহিদা আমরা জানি যে তিন ধরনের হয়ে থাকে: লেনদেন চাহিদা, সতর্কতাজনিত চাহিদা এবং ফটকাজনিত চাহিদা। আরভিং ফিশার তার তত্ত্বে শুধুমাত্র লেনদেন চাহিদাটাকেই ব্যবহার করেছেন। এই জন্য অন্যান্য অর্থনীতিবিদগণ এটাকে অর্থের অসম্পূর্ণ চাহিদা বলে গণ্য করেছেন। ঠিক আছে, 3 নম্বরে যদি আমরা আসি তাহলে দেখব সমালোচনার ক্ষেত্রে এই কোয়ান্টিটি থিওরি অফ মানি আমরা সমালোচনা করতে পারি এইভাবে যে অর্থের যোগানের অধিক গুরুত্ব আরোপ। তোমরা দেখেছ যে পিটি ইজ ইকুয়াল টু এমভি। হ্যাঁ, এমভি হচ্ছে অর্থের যোগান বা পরিমাণ। এখানে অর্থের যোগান বাড়িয়ে কমিয়ে দাম স্তরকে বাড়ানো কমানো এবং অর্থের মূল্যকে বাড়ানো কমানোর এক ধরনের সম্পর্ক নির্ণয়ের কথা বলা হয়েছে। এখানে অর্থের যোগানের উপরে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থের চাহিদাও যে দাম স্তর বা অর্থের মূল্যকে প্রভাবিত করতে পারে তার গুরুত্ব এখানে প্রদান করা হয়নি। চতুর্থত আমরা আসি, দাম স্তর শুধু অর্থের যোগানের উপর নির্ভরশীল নয়। দাম স্তর শুধু অর্থের যোগানের উপর নির্ভরশীল নয়। ঠিক
ঠিক আছে। দাম স্তর অর্থের চাহিদার উপরও নির্ভরশীল, বিনিয়োগকারীদের মুনাফার ইচ্ছা, হ্যাঁ, আবহাওয়াগত পরিস্থিতি, বৈশ্বিক পরিস্থিতি, দেশের অন্যান্য রাজনৈতিক সামাজিক অনেক বিষয়াশয়ের উপর নির্ভরশীল। সেই বিষয়াশয়গুলা বাদ দিয়ে যদি শুধুমাত্র অর্থের যোগানের উপর নির্ভরশীল ধরা হয় তাহলে সেটা অধিক গ্রহণযোগ্য তথ্য বলে বিবেচিত হয় না। তাই দাম স্তর শুধু অর্থের যোগানের উপর নির্ভরশীল নয়, অন্যান্য উপাদানের উপরও নির্ভরশীল। ঠিক আছে শিক্ষার্থীরা, পঞ্চমত আমরা বলতে পারি পূর্ণ নিয়োগ সম্ভব নয়। আরভিং ফিশার এই তত্ত্বটি পূর্ণ নিয়োগ ভারসাম্যের উপর প্রতিষ্ঠিত। বাস্তব পক্ষে এরকম পূর্ণ নিয়োগ অর্থনীতির দেশ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। এজন্য এই দৃষ্টিকোণ থেকে এই তত্ত্বটি সমালোচিত হয়ে থাকে। সর্বশেষ, বাণিজ্য চক্র বিশ্লেষণে অক্ষম। আরভিং ফিশার এই তত্ত্বটি বাণিজ্য চক্র বিশ্লেষণে অক্ষম। বাণিজ্য চক্রে আমরা জানি যে মন্দা থাকে আবার সমৃদ্ধি থাকে। মন্দার সময় যখন দাম স্তর কমে যায় তখন এটা অর্থের যোগান মানে বাড়ালেও এটা বাড়ে না বা কমালেও এটা কমা না। দাম স্তর যখন ওই সময় কমে যায় তখন অন্যান্য প্রভাবের কারণে কমে যায়। ঠিক আছে শিক্ষার্থীরা, আবার যখন সমৃদ্ধির সময় আসে এটা অর্থের যোগানের উপর নির্ভরশীল না হয়ে অন্যান্য চলকের উপর নির্ভরশীলতার উপর ভিত্তি করে দাম স্তর বেড়ে যায়। তাই বলা যায় যে বাণিজ্য চক্র এই ব্যাখ্যা প্রদানের জন্য কি বলে, আরভিং ফিশারের কোয়ান্টিটি থিওরি অফ মানি যথোপযুক্ত নয়। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের এই আলোচনা তোমরা আশা করি মনোযোগ দিয়ে শুনেছো, বুঝেছো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, খুদা হাফেজ।